আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আমি রিদিতা রাজা। শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। গাজায় আবারও ইসরায়েলি হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ। জাতিসংঘ যুদ্ধ থামাতে ব্যর্থ হলে দায় তাদেরও নিতে হবে মন্তব্য। নির্বাচন ও সংস্কারকে মুখোমুখি দাঁড় করিয়ে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য বিনষ্টের চক্রান্ত হচ্ছে বললেন তারেক রহমান। নতুন ষড়যন্ত্র মোকাবেলায় সতর্ক থাকার আহ্বান। অবিলম্বে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ না করলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি। ফ্যাসিস্টদের পুনর্বাসনের চেষ্টা হলে রুখে দাঁড়ানোর ঘোষণা। গ্যাস সংকটে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়ায় বাড়ছে লোডশেডিং। শিল্প গ্রিডের বিদ্যুৎ ব্যবহার বাড়ানোর পরামর্শ। এবং বিদ্যুৎ উপকেন্দ্রে ভয়াবহ আগুনের পর যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দর একদিনের জন্য বন্ধ ঘোষণা। ভারতের লখনৌ থেকে ঢাকায় ফিরেছে বিমানের লন্ডনগামী ফ্লাইট। এছাড়াও নিটল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। স্পেনে 14 লাখ বছরের পুরনো আদি মানবের জীবাশ্মের সন্ধান পাওয়ার খবর। Inbuilt German technology, Bangladesh's first thermix rod, Salam Steel Thermax. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। গাজায় আবারও ইসরায়েলি হামলার প্রতিবাদ জানিয়ে হেফাজতে ইসলামের নেতারা যুদ্ধ থামাতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন, আর তা না হলে সেই দায় তাদেরও নিতে হবে। আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করা হলে আগস্টের মতো তা রুখে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে নেতারা। শাকির আদানের রিপোর্ট। যুদ্ধবিরতির মধ্যে আবারও ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলা ও মৃত্যুর ঘটনায় বাদ জুমা বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সামনে হেফাজতে ইসলামের বিক্ষোভ সমাবেশ। বক্তারা বলেন, ফিলিস্তিনে নির্বিচারে মানুষ হত্যা বন্ধ করতে হবে। ইসরায়েলের সব ধরনের পণ্য বর্জনের দাবি জানান তারা। ভারত শেখ হাসিনাকে আশ্রয় দেয় ক্ষোভ জানিয়ে নেতারা বলেন, আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা হলে জনগণ তা মেনে নেবে না। সমাবেশকে ঘিরে যেন কোনো ধরনের অপ্রীতিকর পরিবেশ সৃষ্টি না হয় সেজন্য পল্টন সহ আশপাশের এলাকায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। শাকির আদান, চ্যানেল আই, ঢাকা। অবিলম্বে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ না করলে কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইনকিলাব মঞ্চের নেতারা। বিক্ষোভ মিছিল শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এসব বলেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। তারা বলেন, গুড আওয়ামী লীগ আর ব্যাড আওয়ামী লীগ বলতে কিছু নেই, আওয়ামী লীগ বলতেই খারাপ, এদের পুনর্বাসন করার সুযোগ নেই। তাফিমুল ইসলামের রিপোর্ট। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ মিছিল করেছে একাধিক সংগঠন। জুম্মার নামাজ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ থেকে মিছিল বের করেন তারা। বিক্ষোভ মিছিলে অংশ নেয় ইনকিলাব মঞ্চ, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, আজাদ প্যালেস্টাইন সহ কয়েকটি সংগঠনের শতাধিক নেতাকর্মী। মিছিলগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষ হয় রাজু ভাস্কর্যের পাদদেশে গিয়ে। সংক্ষিপ্ত সমাবেশে সংগঠনের প্রতিনিধিরা অভিযোগ করেন, আওয়ামী লীগকে সাথে নিয়ে নির্বাচন আয়োজনের ষড়যন্ত্র হচ্ছে। আহতদেরকে বাঁচাতে, শহীদদের পরিবার বাঁচাতে, জুলাই যোদ্ধাদেরকে বাঁচাতে
রক্ত থাকতে আওয়ামী লীগ পুনর্বাসন করতে দিব না। ইনকিলাব মঞ্চের নেতারা বলেন, গুড আওয়ামী লীগ আর ব্যাড আওয়ামী লীগ বলতে কিছুই নেই। 2.5 বছর বিএনপি ক্ষমতায় থাকবে, 2.5 থেকে 3 বছর আওয়ামী লীগ বিরোধী দলে থেকে ভারতকে সাথে নিয়ে, ইসরায়েলকে সাথে নিয়ে এমন ষড়যন্ত্র করবে, 3 বছরের মাথায় বিএনপিকে লাথি মেরে ক্ষমতা থেকে সরিয়ে দিবে। বিএনপি জামাত কেন আওয়ামী লীগকে নিষিদ্ধের স্পষ্ট দাবি তুলছে না, সেই প্রশ্ন করেন তারা। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। সংস্কার বিষয়ে সরকারের কাছে প্রস্তাবনা জমা দিতে ও রাজনীতি থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। রাজধানী বাংলা মোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সন্ধ্যা 7টায় এই সংবাদ সম্মেলন ডাকা হলেও পরে তা পিছিয়ে রাত 8টায় নির্ধারণ করা হয়। সংবাদ সম্মেলনে বিস্তারিত জানতে সরাসরি যোগাযোগ করছি সহকর্মী তাফহিমুল ইসলামের সাথে। তাফহিমুল, এনসিপির সংবাদ সম্মেলনের বিষয়ে সর্বশেষ কি তথ্য আপনার কাছে রয়েছে, আপনি আমাদেরকে বিস্তারিতভাবে জানাবেন। আপনি যেভাবে বলছিলেন যে আজকে সন্ধ্যা 7টায় এনসিপির সংবাদ সম্মেলন ছিল, সেটি 1 ঘন্টা পিছিয়ে এরা 8টায় করা হয়েছে। আমরা এখন পর্যন্ত যেটুকু জানতে পেরেছি, এনসিপির যে কেন্দ্রীয় নেতারা রয়েছেন তাদের সাথে কথা বলে যেটুকু জানতে পেরেছি যে সংস্কার কমিশন যে রয়েছেন সেই প্রস্তাবনা যেগুলো এনসিপিতে থাকবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। এবং গতকালকে হাসনাত আবদুল্লাহর ফেসবুক পোস্টের মাধ্যমে যে আওয়ামী লীগের নিষিদ্ধের বিষয়ে একটা ইস্যু কিংবা উত্তরপাড়া যে উনি একটা আভাব দিয়েছেন, সেই বিষয়গুলো নিয়ে যে গতকাল থেকে একটা যে সারা বাংলাদেশে টক অফ দ্য টাউন হয়ে আছে, সেই বিষয়গুলো নিয়েও আজকে আলোচনা হবে বলে আমরা যতটুকু জানতে পেরেছি। এছাড়াও হচ্ছে যে সমসাময়িক কিছু বিষয় রয়েছেন, এই বিষয়গুলো নিয়ে কিন্তু তারা আলোচনা করবেন। আমাদের সাথে একজন আছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব, তার সাথে কথা বলে আসলে কি বিষয়গুলো নিয়ে আলোচনা। দেখুন, বেশ কিছুদিন যাবৎ আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য বিভিন্ন জায়গা থেকে আলাপ আলোচনা হচ্ছে। তো আওয়ামী লীগের বিষয়ে আসলে এনসিপি সুনির্দিষ্ট প্রস্তাব সরকারের কাছে দিবে এবং সুনির্দিষ্ট দাবি জানাবে, এবং আমরা আমাদের দাবির যৌক্তিকতা নিয়ে আমরা হয়তো মাঠেও নামবো। তো আমরা বলতে চাই, জুলাই বিপ্লবের পরে 2000 মানুষের জীবনের বিনিময়ে যে বাংলাদেশ আমরা পেয়েছি, এই বাংলাদেশে আসলে আওয়ামী লীগের মোটা কথা হচ্ছে আপনার আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের বিষয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে। এরপরে হচ্ছে আপনারা দেখেছেন রিসেন্টলি ক্যান্টনমেন্ট বিষয়ে একটা বেশ কিছু আলোচনা চলছে, তো সেই বিষয় নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে। এছাড়াও যে সংস্কার কমিশনের যে প্রস্তাবগুলো আছে, তো সেই প্রস্তাবগুলো আসলে আমরা কি প্রস্তাবনা আপনাদের পক্ষ থেকে সরকারের কাছে দিব, তো সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। এবং আমরা আসলে আগামী বাংলাদেশে আমাদের সাংগঠনিক পলিটিক্স আসলে কী হবে, কীভাবে আমাদের সংগঠনকে এনসিপিকে আমরা আগিয়ে নিব, তো সেই বিষয়ে আসলে আমাদের মধ্যে আলোচনা হয়েছে। ঠিক যেমনটি বলছিলেন যে সংস্কার কমিশনের যে প্রস্তাবনা রয়েছে সেই বিষয়গুলো এবং আওয়ামী লীগ এবং আগামী দিনে কীভাবে এনসিপি চলবে সেই বিষয়গুলো নিয়ে যাচ্ছে। এখন তো 8টা, যেহেতু 8টায় সংবাদ সম্মেলন রয়েছে, তাহলে বিস্তারিত তখনই জানানো যাবে। ধন্যবাদ আপনাকে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। নির্বাচন ও সংস্কারকে মুখোমুখি অবস্থানে দাঁড় করিয়ে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য বিনষ্টের চক্রান্ত হচ্ছে। বিকেলে রাজধানী ইস্কাটনে পেশাজীবী নেতৃবৃন্দ এবং বিশিষ্ট নাগরিকদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে তিনি বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হওয়া মানে ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাসন করা। ইফতার আয়োজনে নতুন যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানান তিনি। আক্তার হোসেনের রিপোর্ট। রাজধানীর লেডিস ক্লাবে বিএনপির ইফতার মাহফিলে বর্তমান প্রেক্ষাপটে নানা দিক নির্দেশনা ও প্রত্যাশার কথা বলেন শিক্ষাবিদ, ব্যবসায়ী সহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা। ইফতার আয়োজনে ভার্চুয়ালি যোগ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, রাষ্ট্র ও সমাজের বিভিন্ন ক্ষেত্রে পেশাজীবীদের মেধা, যোগ্যতা ও অভিজ্ঞতা কাজে লাগাতে চায় বিএনপি। পেশাজীবীরা যাতে যার যার পেশার সক্রিয় মর্যাদা রক্ষা করে রাষ্ট্র এবং সমাজে সর্বোচ্চ অবদান রাখতে পারেন। রাজনৈতিক সরকারের কর্তব্য হচ্ছে রাষ্ট্রে তেমন পরিবেশ নিশ্চিত করা। বিএনপিও মনে করে পেশাগত কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার বিজ্ঞ অভিজ্ঞ প্রতিনিধিদের মেধা এবং অভিজ্ঞতা রাষ্ট্র উন্নয়ন পরিকল্পনায় কাজে লাগানোর সুযোগ অবশ্যই রয়েছে। নির্বাচন ও সংস্কার ইস্যুতে বিভাজন না করে জনগণের রাজনৈতিক ক্ষমতায় নিশ্চিত করার কথা বলেন তারেক রহমান। বলেন, জনগণের গণতান্ত্রিক চর্চার মধ্য দিয়েই সংস্কার টেকসই হবে। এমন পরিস্থিতিতে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হওয়ার অর্থ সারা দেশে ঘাপটি মেরে থাকা পলাতক স্বৈরাচারের দোসরদেরকে
রাজনীতিতে পুনর্বাসনের সুযোগ সৃষ্টি করে দেওয়া। দীর্ঘ 1.5 দশকের মাফিয়া শাসনকালে তরুণ প্রজন্মের প্রায় 3.5 কোটি ভোটার সহ কেউ ভোট দিতে পারেননি। সুতরাং এইসব ভোটারদের রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার জন্য সবার আগে প্রয়োজন জাতীয় নির্বাচন অনুষ্ঠান। মৌলিক সংস্কার করে দ্রুত নির্বাচন দিলেই সব সমস্যার সমাধান হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। আওয়ামী লীগের হত্যা, লুটপাট ও দুর্নীতির বিচার হতেই হবে জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, তাদের রাজনীতি নিয়ে কথা হচ্ছে কিন্তু বিচার নিয়ে কথা হচ্ছে না। দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। সকালে রাজধানীর দক্ষিণখানে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, বিচারের পর আওয়ামী লীগকে জনগণের কাছে ক্ষমা দিতে হবে। জনগণ ক্ষমা করলে এবং নতুন নেতৃত্ব আসলে বিএনপির কোনো আপত্তি নেই। বিএনপির বিরুদ্ধে অপপ্রচার হচ্ছে দাবি করে রিজভী বলেন, নেতাকর্মীদের বিভিন্ন অপরাধে অভিযুক্ত করা হলেও তাদের ভালো কাজের প্রচার হচ্ছে না। নির্বাচিত সরকারই পূর্ণাঙ্গ সংস্কার করবে বলেও মন্তব্য করেন তিনি। মিডিয়া আদালত তৈরি করে বিএনপিকে অপরাধীর কাঠ করায় দাঁড়ালে ওটা হচ্ছে মিডিয়া ট্রায়াল। এটা হচ্ছে অন্যায়, এটা সঠিক নয়। কেউ যদি বিএনপির নামে চাঁদাবাজি করে, দখলদারিত্ব করে, মিডিয়ার মাধ্যমে, সংবাদ মাধ্যমে জানবো, তারপরে দেখবেন যে আমরা সেটা ব্যবস্থা নিচ্ছি কিনা। ইতিমধ্যে 2,500 থেকে 3,000 বিএনপি, যুবদল, ছাত্রদলের নামে যারা বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করেছে, নানা ধরনের হানাহানির সাথে যুক্ত, এগুলো বহিষ্কার করা হয়েছে। বিদ্যুৎ উৎপাদনের চাহিদা অনুযায়ী গ্যাস দিতে পারছে না পেট্রোবাংলা। গ্যাস ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় লোডশেডিং বাড়তে শুরু করেছে। পাশাপাশি বিদ্যুৎ উৎপাদনের সার্বিক খরচ বেড়ে যাচ্ছে। পরিস্থিতির উন্নতি না হলে লোডশেডিং বাড়বে বলে শঙ্কা রয়েছে। এই পরিস্থিতিতে শিল্পে গ্রিড বিদ্যুৎ ব্যবহার বাড়ানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। রমজান এবং গরমের সময় বিদ্যুৎ উৎপাদনে দৈনিক গড়ে 120 কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করার সিদ্ধান্ত নিয়েছিল বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। কিন্তু বৃহস্পতিবার বিদ্যুৎ উৎপাদনে গড়ে 65 কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়েছে। এদিন গ্যাসের অভাবে ছোট ছোট 26টি বিদ্যুৎ কেন্দ্র বন্ধ ছিল। এতে তেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি হচ্ছে, ফলে উৎপাদন ব্যয়ও বাড়ছে। শিল্পে বিকল্প ও গ্রিড বিদ্যুতের ব্যবহার না বাড়ায় পরিস্থিতির নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়েছে। ইন্ডাস্ট্রিগুলোর গ্যাসের উপর যে নির্ভরশীলতা, সেখান থেকে আমরা সহসা বেরিয়ে আসতে পারছি না। এর একটি কারণ হচ্ছে যে গ্রিডের রিলায়েবল বিদ্যুৎ আমরা সরবরাহ করতে না পারার কারণে ইন্ডাস্ট্রিগুলো ক্যাপটিভের দিকে ঝুঁকেছে। অন্যদিকে ক্যাপটিভ জেনারেটরের বিদ্যুৎ এখনও গ্রিডের বিদ্যুতের যে সাশ্রয়ী বলা চলে। শিল্প, বাণিজ্য, আবাসিকে বিকল্প জ্বালানির ব্যবহার বাড়ানোর পরামর্শ এই গবেষকের। নবায়নযোগ্য জ্বালানি যদি আমরা গ্র্যাজুয়ালি বাড়াতে পারি ইন্ডাস্ট্রিগুলোতে, এবং এখানে অবশ্যই কয়েক হাজার মেগাওয়াট পর্যন্ত রুফটপ সোলার করা সম্ভব, সেটা করা গেলে অবশ্যই আমাদের আমদানি নির্ভরতা যেটা রয়েছে সেটা কিছুটা কমানো যাবে, এবং ডলারের যে সংকট আছে বিশেষ করে বিদ্যুৎ এবং জ্বালানি খাতে সেখান থেকে কিছুটা উত্তরণ পাওয়া যাবে। তবে অবশ্যই আমাদের জ্বালানি দক্ষতা বাড়ানো দিকে অত্যন্ত বেশি গুরুত্ব দিতে হবে। রমজানে পিক আওয়ারে প্রায় 18,000 মেগাওয়াট বিদ্যুতের চাহিদা ধরা হয়েছিল, কিন্তু বৃহস্পতিবার সন্ধ্যায় 14,500 মেগাওয়াট উৎপাদন হয়েছে। গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর মোট উৎপাদন ক্ষমতা 11,677 মেগাওয়াট। উৎপাদন হচ্ছে সর্বোচ্চ 5,500 মেগাওয়াট। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। বাজারে নিত্যপণ্যের দাম নিয়ে হাহাকার কমতে শুরু করেছে। চাল, ব্রয়লার মুরগি, নতুন সবজি বাদ দিলে আর কোনো পণ্যের দাম তেমন বাড়েনি। দেশি ফলের দাম খানিকটা চড়া হলেও সরবরাহ ভালো। একই রকম অবস্থা বিদেশি ফলে, আপেল এবং কালো আঙ্গুরের দাম বাড়তি। কিন্তু রমজান মাসে চাহিদার শীর্ষে থাকা মালটা, নাশপাতির দাম বাড়েনি। রিজভী রাউজের রিপোর্ট। রাজধানীর এজিবি কলোনি এবং ফকিরেরপুল বাজার ঘুরে ক্রেতার মধ্যে কিছুটা হলেও স্বস্তি দেখা গেছে। আয়ের সঙ্গে অসঙ্গতি দ্রব্যমূল্য নিয়ে হতাশা আছে, তবে নতুন করে জিনিসপত্রের দাম বৃদ্ধি নিয়ে দুশ্চিন্তা নেই। ঝিঙ্গা 160 টাকা কেজি, দেখেন 160 টাকা দিয়ে আমি কিভাবে নিব বলেন? পকেটের লগে বাজারের লগে তো মিল নাই। অন্য ওই যে আলু টালু কিছুটা কম আছে এখন। সব দিন পুরান মাল পানির দাম, নতুন মাল একটু দাম বেশি। কোনো ধরনের কাস্টমার থাকে লেবুই গো, লেবু সারা কোনো কাস্টমার তো দাম বেশি কেন? বাজারে আসা গ্রীষ্মের কিছু সবজির দাম একেবারে অস্বাভাবিক, তবে ভালো বিকল্প আছে ক্রেতার জন্য। তরকারি জিনিস সত্যি অনেক কমছে,
যেমন আমি আজকে প্রায় 40 টাকা কেজি কিনছি, ঠিক আছে। অন্যান্য জিনিসের দাম কাঁচা বাজারটা কমছে, সব কিছুর দামই কমছে, শুধু চাউল ছাড়া চাউলের দাম বাড়ছে। মাছ মাংসের বাজার বরাবরই ওঠানামার মধ্যে থাকে, তার উপর শুক্রবার, কাজেই ক্রেতা বিক্রেতা দুপক্ষেরই জিতে যাওয়ার চিরচেনা যুদ্ধ। সোনালি ওইটা গেছে সপ্তাহে ছিল আপনার 300 টাকা, এখন 20 টাকা কেজিতে বাড়ছে। ব্রয়লার মুরগি যেটা গেছে সপ্তাহে 80-90 টাকা ছিল, এটা এখন 210 টাকা হয়েছে। এই যে বড় দুইটা 1000 আর ছোটগুলো আছে 700 টাকা। 800 টাকা বিক্রি করি, 1000 টাকা দাম চাই। এখন তো গরুর দাম অনেক বাড়তি, 800 টাকা বিক্রি করতে হয়, কিন্তু এই সুযোগ তো পাওয়া যাচ্ছে না। ইফতারে দেশি বিদেশি ফল থাকে অনেকেরই আয়োজনে। পেঁপের চাহিদা বেশি, এটা বেশ পাচ্ছি 130 টাকা কেজি। ফুজাবের আগে ছিল 300 টাকা, এখন বর্তমানে 320, 350 টাকাও মাঝে মধ্যে বেচা লাগে। 50 টাকা কেজি পড়ে, 1 কেজি 7 কেজির উপর আছে। কত বেচবেন? 7 কেজির উপর হলে আমরা মনে করেন 300 350 বেচবো। ডিমের ডজন আগের মতো 120 টাকা। রিজভিনা ওয়াজ, চ্যানেল আই, ঢাকা। যুক্তরাজ্যের হেথ্রো বিমানবন্দরের কাছে একটি বিদ্যুৎ উপকেন্দ্রে আগুন লাগায় কর্তৃপক্ষ আজ সারাদিন বিমানবন্দর বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। ওই উপকেন্দ্র থেকে হেথ্রো বিমানবন্দরে বিদ্যুৎ সরবরাহ করা হয়। উপকেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণে বিমানবন্দরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। হিথ্রো বিমানবন্দর বন্ধ থাকায় বিশ্বজুড়ে বিমান চলাচলের সময়সূচি ব্যাহত হচ্ছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, বিদ্যুৎ উপকেন্দ্রটিতে আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট জানিয়েছে, একদিন বিমানবন্দর বন্ধ থাকায় কমপক্ষে 1351টি বিদেশি ফ্লাইট প্রভাবিত হবে। বিদ্যুৎ উপকেন্দ্রের আগুনের কারণে হিথ্রো বিমানবন্দর সহ আশপাশের হাজারো ঘরবাড়ি ও স্থাপনা বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। বিমানবন্দরের কাছে একটি বিদ্যুৎ উপকেন্দ্রে আগুন লাগায় কর্তৃপক্ষ শুক্রবার সারাদিন লন্ডনের হিথ্রো বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ করে দিয়েছে। হিথ্রোগামী সকল ফ্লাইট ফেরত যেতে বলেছে কর্তৃপক্ষ। এই জন্য বিমানের সিলেট লন্ডন ফ্লাইট ভারতের লখনৌ থেকে ঢাকায় ফেরত আনা হয়েছে। চকমাথার রিপোর্ট। বৃহস্পতিবার রাত 11:15টার দিকে লন্ডনের হিথ্রো বিমানবন্দরের কাছে একটি বিদ্যুৎ উপকেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই উপকেন্দ্র থেকে হিথ্রো বিমানবন্দরে বিদ্যুৎ সরবরাহ করা হয়। আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে কর্তৃপক্ষ তাৎক্ষণিক বিশ্বের অন্যতম এই বিমানবন্দরটি বন্ধ ঘোষণা করে। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট জানিয়েছে, বিমানবন্দরটি একদিন বন্ধ থাকায় কমপক্ষে 1351টি ফ্লাইট বিপর্যয়ের মুখে পড়বে। বিমানবন্দর বন্ধ করে দেওয়ায় হিথ্রোমুখী অনেক ফ্লাইট আশেপাশের বিমানবন্দরে অবতরণ করে। অনেক ফ্লাইট মাঝ আকাশ থেকে ফেরত যায়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের লন্ডনগামী ফ্লাইটও ভারতের আকাশ থেকে ঢাকায় ফেরত আনা হয়। বিমানের BG021 ফ্লাইটটি সকাল 8:50 ঢাকা থেকে ছেড়ে বেলা 10:30টায় সিলেট থেকে লন্ডনের উদ্দেশ্যে উড্ডয়ন করে। ফ্লাইটটি ভারতের আকাশসীমায় থাকা অবস্থায় খবর আসে যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দর বন্ধের। এই খবরের পর বিমানের সেন্ট্রাল কন্ট্রোল থেকে ফ্লাইটটি ঢাকায় ফেরত আনার সিদ্ধান্ত পাইলটকে জানানো হয়। ওই ফ্লাইটের পাইলট ক্যাপ্টেন সিদ্দিক ভারতের লখনৌর আকাশ থেকে ফ্লাইটটি ঢাকায় ফেরত আনেন। দুপুর 12:30টার দিকে ফ্লাইটটি 249 জন যাত্রী নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। যাত্রীদের বিমানবন্দর থেকে হোটেলে নিয়ে যাওয়া হয়েছে। হিথ্রো বিমানবন্দরের অবস্থা স্বাভাবিক হওয়ার সাপেক্ষে ফ্লাইটটি শনিবার যে কোনো সময় আবার লন্ডনের উদ্দেশ্যে উড্ডয়ন করবে। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। এবারে ঈদে তৈরি পোশাক শ্রমিকদের বেতন বোনাস নিয়ে কোনো অস্বস্তিকর পরিস্থিতি হবে না বলে প্রত্যাশা করছেন রফতানিকারকরা। তবে রাজনৈতিক সংশ্লিষ্টতা ও ব্যাংক ঋণের কারণে দেউলিয়া এবং নন কমপ্লায়েন্স কয়েকটি বড় কারখানায় সমস্যা রয়েছে। তাই নারায়ণগঞ্জ ও গাজীপুর এলাকার কারখানাগুলোর প্রতি বিশেষ নজর রাখতে সরকারকে আহ্বান জানিয়েছেন তৈরি পোশাক শ্রমিক নেতারা। মাসুর শাকিরের রিপোর্ট। জুলাই গণঅভ্যুত্থানে রাজনৈতিক পট পরিবর্তনের কারণে বেশ কয়েকটি বড় গ্রুপের মালিকানাধীন কারখানাগুলো বন্ধ হয়ে যায়। তবে এর বাইরে অন্য কারখানাগুলোতে পর্যাপ্ত রপ্তানি আদেশ রয়েছে বলে জানিয়েছেন রপ্তানিকারকদের দুই সংগঠন BKMEA ও BJMEA। সংগঠন দুটির নেতারা বলছেন, ঈদে 90% কারখানায় বেতন বোনাস নিয়ে সমস্যা হবে না। BJMEA মালিক এবং সরকার পক্ষ মিলে ট্রাইপার্টি প্রোগ্রাম হয়, এটা ওখানে মোটামুটি সেটেল হয় কিভাবে আপনার গার্মেন্টসের নেক্সট রোজার মাসটা ঈদটা পার করতে হবে। এই আলোচনা মতে আমাদের 20 তারিখের ভিতরে 20 রোজার ভিতরে আমাদেরকে বোনাসটা দিতে হবে এবং 15 দিনের একটা স্যালারি দিতে হবে ঈদের ছুটির আগে। সো আমরা এখন পর্যন্ত যে খবর পাচ্ছি মোটামুটি সব ফ্যাক্টরি মোটামুটি অ্যারেঞ্জ করতে পারছে। তারপরে 2-1টা ভার্নেবল ফ্যাক্টরি থাকে, এটা BJME থেকে ক্লোজ মনিটরিং করা হয়। সরকারের কাছে যে আমাদের পাওনা টাকা
ইনসেন্টিভের যে টাকা 7,000 কোটি টাকার মতো আমাদের বাংলাদেশ ব্যাংকে ক্লেম জমা আছে। সেখানে অর্থ মন্ত্রণালয় গত সপ্তাহ নাগাদ 2,000 কোটি টাকা ছাড় দিয়েছে, যেটা আমরা মনে করি এই সময়ের প্রেক্ষাপট অত্যন্ত অপ্রতুল। শ্রমিক নেতারা বলছেন, বন্ধ হওয়া কারখানাগুলো ছাড়াও মাঝারি ও ছোট কারখানাগুলোর প্রতি বিশেষ নজর রাখতে হবে। যে সমস্ত কলকারখানাগুলো বন্ধ হয়ে গেছে, বিশেষ করে বেকচিমকো গ্রুপ, ডার্ট, তারপর এইভাবে আরও অনেকগুলো আছে, হ্যাঁ, তারপর অবন্তী কালার টেক্স, এইভাবে অনেকগুলো আছে যেগুলোতে হাজার হাজার শ্রমিক আছে, তারা বকেয়া বেতনাদি পাবে। তো সবাই আমরা চাচ্ছি যাতে ঈদের আগে বেতন বোনাসটা তাদেরকে নিশ্চিত করা হয়। ঈদের আগে যদি তাদের বেতন বোনাসগুলো নিশ্চিত করা না হলে ঈদের ছুটির আগের দিন বা ছুটির ভিতরেও রাস্তাঘাট আটকানো সহ যে কোনো ধরনের ঘটনা ঘটে যেতে পারে। অন্তর্বর্তী সরকারের আমলের প্রথম ঈদ বেতন বোনাস নিয়ে আনন্দের সাথে উদযাপন করতে পারবে দেশের 40 লাখ তৈরি পোশাক কর্মী, শ্রমিক ও মালিক পক্ষের, এমনটাই প্রত্যাশা। মাসরুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগে একজনকে গ্রেফতার করেছে ঢাকা জেলা রেলওয়ে পুলিশ। বিকেলে জেলা রেলওয়ে পুলিশ কার্যালয়ে পুলিশ সুপার আনোয়ার হোসেন জানান, অভিযুক্ত রাকিব মিয়ার কাছ থেকে 21টি টিকিট জব্দ করা হয়েছে। বিভিন্ন ফেসবুক গ্রুপে প্রচার চালিয়ে সে টিকিট বিক্রি করত বলেও জানান তিনি। তার সাথে কোনো চক্র জড়িত কিনা সেটি খতিয়ে দেখছে পুলিশ। সে স্বীকারও করেছে গত আগস্ট মাস থেকে সে এই অনৈতিক কাজে টিকিট কালোবাজারের সাথে জড়িত এবং ঈদ পরবর্তী ঢাকা কিশোরগঞ্জ রুটের টিকিট সংগ্রহের জন্য সে প্রস্তুতি নিচ্ছিল এবং ফেসবুকেও ইতিমধ্যে ফিরতি টিকিটের জন্য প্রচারণা চালাচ্ছিল। বনভূমি রক্ষা ও বিপন্ন বনভূমি পুনরুদ্ধারে সার্বিক সচেতনতা বেশি করে বৃক্ষরোপণের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। আন্তর্জাতিক বন দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত কর্মসূচিতে যোগ দিয়ে একথা বলেন তিনি। সে সময় বক্তারা জলবায়ু অভিঘাত মোকাবেলায় পরিবেশ বান্ধব প্রযুক্তি ও জীবন আচারের গুরুত্ব তুলে ধরেন। পরে শোভাযাত্রা ও দেশীয় বৃক্ষরোপণ করা হয়। বনায়নের এই কাজটি, বনকে ভালোবাসার এই কাজটি, এটি মন থেকে আসতে হবে 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে এটি কোনো একটি নির্দিষ্ট প্রতিষ্ঠানের পক্ষে, এমনকি সরকারের পক্ষে এককভাবে করা সম্ভব না। সবাই মিলেই যার যার পরিবেশ থেকে, যার যার পরিসর থেকে একটু একটু করে অবদান রাখা, এবং এভাবেই আমাদের সম্মিলিত অবদানে হয়তো কিছুটা অগ্রগতি হবে। সময় হলো বিরতি নেবার। বিরতির পর আরো সংবাদের সাথে জানিয়ে ফিরব। গাজা ইসরায়েলি হামলা, আরো 85 ফিলিস্তিনি নিহত, জবাবে তেল আবিবে হামাসের রকেট হামলা। ফিরে এলাম বিরতির পর। গাজা ইসরায়েলি হামলা, আরো 85 ফিলিস্তিনি নিহত হয়েছে, আহত হয়েছে শতাধিক। সাম্প্রতিক ভয়াবহ হামলায় মৃতের সংখ্যা 1000 ছাড়িয়েছে। ইসরায়েলি হামলার জবাবে তেল আবিবের রকেট হামলা চালিয়েছে হামাস। নিটল টাটা বিশেষ সংবাদ। স্পেনের আতাপুয়েরকা অঞ্চলে আদি মানব পূর্বপুরুষের আংশিক মুখের একটি জীবাশ্ম পাওয়া গেছে। জীবাশ্মটি স্পেনের ন্যাশনাল সেন্টার ফর রিসার্চ অন হিউম্যান এভলিউশন এবং কাতালান ইনস্টিটিউট অফ হিউম্যান প্যালিওকোলজি অ্যান্ড সোশ্যাল এভলিউশন আবিষ্কার করেছে। জীবাশ্মটি 11 লাখ বছর থেকে 14 লাখ বছরের পুরনো বলে জানিয়েছে প্রত্নতাত্ত্বিকরা। অসম্পূর্ণ খুলি, বামগালের হাড় এবং উপরের চোয়ালের এই জীবাশ্মটি 2022 সালে প্রত্নতাত্ত্বিকরা পায়। প্রত্নতাত্ত্বিকরা বলেন, মানব পূর্বপুরুষরা 10 লাখ বছরেরও বেশি আগে ইউরোপে ভ্রমণে গিয়েছিলেন, এটিই তার প্রমাণ। এর আগে পূর্ব ইউরোপ এবং এশিয়ার সংযোগ স্থলের কাছে জর্জিয়ায় আদি মানব পূর্বপুরুষদের 18 লাখ বছর পুরনো প্রাচীন জীবাশ্ম পাওয়া যায়। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ।
গাজীপুরে ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন 22-এর মিলেনিয়ার অফার উপলক্ষে র্যালি হয়েছে। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে রাজবাড়ী মাঠ থেকে র্যালি বের করেন জেলার বিভিন্ন ওয়ালটন প্লাজার সদস্যরা। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। অংশ নেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মোতাসেম বিল্লাহ, জিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার রবিউল ইসলাম, সদর জোনের সহকারী পুলিশ কমিশনার দিন আলম ও সদর থানার অফিসার ইনচার্জ মেহেদি হাসান। উপস্থিত ছিলেন ওয়ালটনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। ওয়ালটন প্লাজার ম্যানেজাররা জানান, সিজন 22 চলাকালীন ক্রেতারা দেশের যে কোনো ওয়ালটন প্লাজা, পরিবেশক শোরুম এবং অনলাইনে ই প্লাজা থেকে পণ্য কেনার পর তার ডিজিটাল রেজিস্ট্রেশন করা হচ্ছে। এরপর সম্পূর্ণ কম্পিউটারাইজ সিস্টেমে ওয়ালটনের কাছ থেকে ফিরতি SMS এর মাধ্যমে ক্রেতারা পাচ্ছেন মিলিয়নিয়ার হওয়ার সুযোগ। আবারও বিরতি নিচ্ছি, ফিরে এলাম বিরতির পর। শেরপুরের নালিতাবাড়ি সীমান্তে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে বন্য হাতির মৃত্যু হয়েছে। বন বিভাগের মধুটিলা রেঞ্জের আওতাধীন পূর্ব সমসচূড়া গ্রামের লালনেঙ্গর এলাকায় এ ঘটনা ঘটে। শেরপুর বন বিভাগের মধুটিলা রেঞ্জের রেঞ্জার দেওয়ান আলী বলেন, ধানক্ষেত রক্ষায় জিআই তারে জেনারেটরের বিদ্যুৎ সংযোগ দিয়ে হাতি তাড়ানোর চেষ্টা করছিলেন কৃষক। সে সময় খাদ্যের সন্ধানে পাহাড় থেকে নেমে আসা হাতিটি মারা যায়। খবর পেয়ে বন বিভাগের কর্মী এবং এলিফ্যান্ট রেসপন্স টিমের সদস্যরা মৃত হাতিটি উদ্ধার করেন। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি জানান। খেলার খবর। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি। সংবাদ শিরোনামগুলো আরও একবার। গাজায় আবার ইসরায়েলি হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ। জাতিসংঘ যুদ্ধ থামাতে ব্যর্থ হলে দায় তাদেরও নিতে হবে মন্তব্য। নির্বাচন ও সংস্কারকে মুখোমুখি দাঁড় করিয়ে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য বিনষ্টের চক্রান্ত হচ্ছে বললেন তারেক রহমান। নতুন ষড়যন্ত্র মোকাবেলায় সতর্ক থাকার আহ্বান। অবিলম্বে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ না করলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি। ফ্যাসিস্টদের পুনর্বাসনের চেষ্টা হলে রুখে দাঁড়ানোর ঘোষণা। গ্যাস সংকটে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়ায় বাড়ছে লোডশেডিং। শিল্পে গ্রিডের বিদ্যুৎ ব্যবহার বাড়ানোর পরামর্শ। এবং বিদ্যুৎ উপকেন্দ্রে ভয়াবহ আগুনের পর যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দর একদিনের জন্য বন্ধ ঘোষণা। ভারতের লখনৌ থেকে ঢাকায় ফিরেছে বিমানের লন্ডনগামী ফ্লাইট। শেষ করছি চ্যানেলের সংবাদ। ধন্যবাদ।